তেল আবিবের সামরিক সদর দপ্তরের গোপন কক্ষে তখন গভীর রাত, চারিদিকে নীরবতা, শুধু দেয়ালে টাঙানো ডিজিটাল ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বেনিয়ামিন নেতানিয়াহু বসে আছেন তার চেয়ারে, সামনে রাখা ফোনটা নীরব। ওয়াশিংটন থেকে কোনো কল আসছে না। তার পাশে দাঁড়িয়ে থাকা সামরিক উপদেষ্টারা একে অপরের দিকে তাকাচ্ছেন চুপচাপ। কেউ কিছু বলছেন না, কারণ বলার মতো কিছু নেই। মাত্র কয়েক ঘন্টা আগে যে খবর এসেছে সেটা তাদের সব পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, আর এই সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েলকে কোনো আলোচনায় রাখা হয়নি, এমনকি জানানোও হয়নি আগে থেকে। নেতানিয়াহু ভেবেছিলেন তার আর ট্রাম্পের সম্পর্ক এতটাই মজবুত যে এমন বড় সিদ্ধান্তে তাকে অবশ্যই রাখা হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখালো। আমেরিকা তার নিজের স্বার্থ দেখল, ইসরায়েল রয়ে গেল পেছনে। এই অপমান শুধু রাজনৈতিক নয়, এটা ব্যক্তিগতও। কারণ নেতানিয়াহু গত 40 দিন ধরে তারা জনগণকে বলে এসেছেন ইরানকে পরাজিত করা হবে, ইরানের পারমাণবিক স্বপ্ন চূর্ণ করা হবে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজ সেই স্বপ্ন ভেঙে গেছে। ইরান আগের চেয়েও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে, আর নেতানিয়াহু দাঁড়িয়ে আছেন একা। তার মিত্র তাকে ফেলে চলে গেছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড এই মুহূর্তে সংবাদ সম্মেলন ডেকেছেন। তিনি কঠোর ভাষায় বলছেন, এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক পরাজয়। আমাদের প্রধানমন্ত্রী মনে করেছিলেন তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব বলে কিছুই নেই, আছে শুধু স্বার্থ। আর আমেরিকা তার স্বার্থ দেখেছে, ইসরায়েল ব্যবহার হয়েছে শুধু। লাপিডের এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। ইসরায়েলের তরুণ প্রজন্ম রাস্তায় নামতে শুরু করেছে। তারা প্রশ্ন তুলছেন, গত 40 দিনে কি অর্জন হলো? কতজন সেনা শহীদ হলেন? কত টাকা খরচ হলো? আর শেষে আমরা কি পেলাম? গত 40 দিন ইসরায়েল যে যুদ্ধ চালিয়েছে তার খরচ এখন সামনে আসছে। অর্থনৈতিক বিশ্লেষকরা হিসাব করছেন এই যুদ্ধে ইসরায়েলের খরচ হয়েছে কয়েক বিলিয়ন ডলার। শুধু আয়রন ডোম চালু রাখতেই প্রতিদিন খরচ হয়েছে কোটি কোটি ডলার। আর ইরানের মিসাইল আক্রমণে যেসব অবকাঠামো ধ্বংস হয়েছে সেগুলো মেরামত করতে আরও বিশাল অঙ্কের টাকা লাগবে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মনস্তাত্ত্বিক। ইসরায়েলিরা নিজেদের দুর্ভেদ্য ভাবত আয়রন ডোম তাদের রক্ষা করবে, এটাই ছিল বিশ্বাস। কিন্তু ইরানের ব্যালিস্টিক মিসাইল সেই বিশ্বাস ভেঙে দিয়েছে। হাইফার যখন 5 তলা ভবন ধসে পড়ল, তখন পুরো ইসরায়েল বুঝল তারা আর নিরাপদ নয়। হাইফার সেই বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ এখনও পরিষ্কার হয়নি পুরোপুরি। উদ্ধারকর্মীরা এখনও খুঁজছেন ভেতরে চাপা পড়া মানুষদের। হাসপাতালগুলো ভরে গেছে আহতদের দিয়ে। ডাক্তাররা ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু কাজ থেমে নেই। প্রতিদিন নতুন নতুন আক্রান্তরা আসছেন। কেউ মিসাইল হামলায় আহত হয়েছেন, কাউকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনা হয়েছে। একজন চিকিৎসক বলছেন, আমরা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। যুদ্ধ হবে এটা জানতাম, কিন্তু এত তীব্র হবে ভাবিনি। ইরানের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আমাদের চমকে দিয়েছে। বেনগুরিয়ন বিমানবন্দরে যে হামলা হয়েছিল সেটা আরেকটা ধাক্কা ছিল ইসরায়েলের জন্য। এই বিমানবন্দর দিয়েই মূলত আমেরিকা থেকে জরুরি সামরিক সরবরাহ আসছিল। ইরান সেটা জানত, তাই তারা সুনির্দিষ্টভাবে সেখানে হামলা করেছে। ড্রোন আর মিসাইলের ঝাঁক এসে আঘাত করেছে রানওয়েতে, কন্ট্রোল টাওয়ারে, কার্গো এলাকায়। আর সবচেয়ে ভয়ের বিষয় ছিল রাসায়নিক পদার্থের উপস্থিতি। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও স্বীকার করেনি ঠিক কী ধরনের রাসায়নিক ছিল, কিন্তু সব কর্মীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার ঘটনা প্রমাণ করে বিষয়টা গুরুতর ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন ইরান হয়তো দেখিয়ে দিতে চেয়েছে তাদের কাছে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে, যদিও তারা এখনও সেটা পুরোপুরি ব্যবহার করেনি। নেতানিয়াহু যুদ্ধ শুরুর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেবেন। তার পরিকল্পনা ছিল ন্যাটানজ আর ফোরদার মতো পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ বিধ্বস্ত করা। কিন্তু বাস্তবে কি হলো? ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ঢুকতে পেরেছে ঠিকই, হামলাও করেছে কিছু জায়গায়, কিন্তু ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত রয়ে গেছে। কারণ সেগুলো এত গভীরে যে সাধারণ বোমা দিয়ে সেখানে পৌঁছানো সম্ভব নয়। আমেরিকার কাছে আছে ব্লাঙ্কার বাস্টার বোমা, যেগুলো হয়তো সেই গভীরতায় পৌঁছতে পারত, কিন্তু ট্রাম্প সেগুলো ব্যবহার করার অনুমতি দেননি। কারণ তার অন্য পরিকল্পনা ছিল। তিনি চেয়েছিলেন কূটনৈতিক সমাধান, যুদ্ধবিরতি, আর সেটা তিনি করেছেনও। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যুদ্ধের আগে রিপোর্ট দিয়েছিল ইরানের কাছে মোট 2500 মিসাইল আছে। তাদের হিসাব ছিল 1 মাসের মধ্যেই এই মিসাইল মজুদ শেষ হয়ে যাবে, তারপর ইরান অসহায় হয়ে পড়বে। কিন্তু 40 দিন পার হয়ে গেছে, ইরান এখনও প্রতিদিন 15 থেকে 30টি ব্যালিস্টিক মিসাইল ছুটছে, 50 থেকে 100টি ড্রোন পাঠাচ্ছে। এই সংখ্যা কমার বদলে বাড়ছে। মোসাদের হিসাব কোথায় ভুল হলো?
উত্তর হলো তারা ইরানের প্রকৃত সামরিক শক্তি সম্পর্কে ধারণাই রাখত না। ইরানের উৎপাদন ক্ষমতা তারা অনুমান করতে পারেনি। ভূগর্ভস্থ কারখানায় প্রতিদিন নতুন মিসাইল তৈরি হচ্ছে, পাহাড়ের ভেতরে লুকিয়ে রাখা হচ্ছে, আর যখন দরকার হচ্ছে তখন বের করে ছুড়ে দেয়া হচ্ছে ইসরায়েলের দিকে। ইসরায়েলি বিমান বাহিনী গর্ব করত তাদের F-35 যুদ্ধ বিমান নিয়ে, পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। স্টেলথ প্রযুক্তি, রাডারে ধরা পড়ে না। কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই গর্বে আঘাত করেছে। S-300 মিসাইল সিস্টেম রাশিয়া থেকে কেনা, আর ইরানের নিজস্ব তৈরি বাভার 373 সিস্টেম, এগুলো ইসরায়েলি যুদ্ধ বিমানকে শনাক্ত করতে পেরেছে, হামলা করেছে। কয়েকটা বিমান ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে এসেছে। পাইলটরা বলছেন তারা এমন তীব্র প্রতিরোধের মুখে পড়বেন ভাবেননি। ইরানের আকাশ এখন দুর্ভেদ্য দুর্গের মতো। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম নিয়ে বহু বছর ধরে গর্ব করা হতো। বলা হতো এটি যে কোনো রকেট আর মিসাইল আটকাতে পারে। 90% সফলতার হার। কিন্তু ইরানের নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে আয়রন ডোম প্রায় অসহায় হয়ে পড়েছে। কারণ এই মিসাইলগুলো আসে অনেক দ্রুত গতিতে, অনেক উঁচু থেকে, আর তাদের ওয়্যারহেড এতটাই শক্তিশালী যে আটকানো প্রায় অসম্ভব। হাইফায় যে মিসাইল আঘাত করেছিল সেটা আয়রন ডোম ধরতেই পারেনি, সরাসরি আঘাত করেছে ভবনে। এখন ইসরায়েলি সামরিক বাহিনী ভাবছে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে, কিন্তু সেটা তৈরি করতে সময় লাগবে, আর টাকাও লাগবে অনেক। নেতানিয়াহুর সবচেয়ে বড় ভুল ছিল তিনি মনে করেছিলেন ট্রাম্প তাকে সমর্থন দিয়ে যাবেন শেষ পর্যন্ত। তিনি ভেবেছিলেন আমেরিকা ইসরায়েলের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করবে। কিন্তু বাস্তবতা হলো আমেরিকার নিজের অর্থনৈতিক স্বার্থ আছে। হরমুজ প্রণালী বন্ধ থাকা মানে বিশ্ব অর্থনীতিতে ধাক্কা, তেলের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি। আমেরিকান জনগণ ক্ষুব্ধ হচ্ছিল। তারা প্রশ্ন তুলছিল, কেন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ইসরায়েলের যুদ্ধ লড়তে হবে? ট্রাম্প এই চাপ অনুভব করেছেন, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধবিরতির। ইরান হরমুজ খুলে দিতে রাজি হয়েছে শর্ত সাপেক্ষে। আমেরিকা সেই শর্ত মেনে নিয়েছে অনেকটাই। ইসরায়েলকে রাখা হয়নি আলোচনায়। ইসরায়েলের ভেতর এখন রাজনৈতিক ঝড় উঠেছে। বিরোধী দলগুলো নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছে। তারা বলছেন তিনি দেশকে একটা অর্থহীন যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। অর্জন কিছুই হয়নি, বরং ক্ষতি হয়েছে অনেক। অর্থনৈতিক ক্ষতি, সামরিক ক্ষতি, কূটনৈতিক ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আত্মবিশ্বাসের। ইসরায়েলিরা এখন জানে তারা অপরাজেয় নয়, ইরান তাদের আঘাত করতে পারে, আর সেই ভয় নিয়ে বাঁচা কঠিন। তেল আবিবের রাস্তায় এখন বিক্ষোভ শুরু হয়েছে। তরুণরা প্ল্যাকার্ড হাতে নেমেছে, লেখা নেতানিয়াহু পদত্যাগ করো, আমাদের সন্তানদের অর্থহীন যুদ্ধে পাঠিও না, শান্তি চাই আমরা, যুদ্ধ নয়। পুলিশ চেষ্টা করছে বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে, কিন্তু জনতার স্রোত ক্রমশ বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করছে, নেতানিয়াহু মাস্ট গো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার এখন শেষের দিকে। তিনি হয়তো আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। তারা নিজের দলের ভেতরেও অসন্তোষ দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন নতুন নেতৃত্ব দরকার। ইরান এই যুদ্ধ থেকে বেরিয়ে এসেছে শক্তিশালী হয়ে। তারা প্রমাণ করেছে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে। তারা প্রমাণ করেছে তাদের মিসাইল সক্ষমতা বিশাল। তারা প্রমাণ করেছে আমেরিকা আর ইসরায়েলের যৌথ আক্রমণও তাদের দমাতে পারেনি। এখন তারা আলোচনার টেবিলে বসেছে বিজয়ের মর্যাদায়। তাদের শর্ত মানতে হচ্ছে আমেরিকাকে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা হচ্ছে, শুল্ক কমানোর প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, ইরানের জমানো সম্পদ ফেরত দেওয়ার আলোচনা চলছে। এক কথায় ইরানের কৌশলগত জয় হয়েছে। নেতানিয়াহু এখন বসে আছেন তার অফিসে একা। তার উপদেষ্টারা চলে গেছেন। ফোনে কোনো কল আসছে না। ট্রাম্প তাকে এড়িয়ে যাচ্ছেন। ইউরোপীয় নেতারা তার ফোন ধরছেন না। তিনি একা হয়ে পড়েছেন। তার সামনে পড়ে আছে একটা ফাইল, সেখানে লেখা গত 40 দিনের হিসাব। কত খরচ হয়েছে, কত সেনা নিহত হয়েছে, কত অবকাঠামো ধ্বংস হয়েছে, আর অর্জন শূন্য। তিনি জানেন আগামী কয়েকদিনে তার ভাগ্য নির্ধারিত হবে। হয় তিনি টিকে থাকবেন, নয়তো চলে যাবে। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে দ্বিতীয় সম্ভাবনাটাই বেশি। রাত গভীর হচ্ছে তেল আবিবে। শহরের আলোগুলো জ্বলছে, কিন্তু মানুষের মনে অন্ধকার। তারা জানে যুদ্ধ শেষ হয়েছে হয়তো, কিন্তু শান্তি আসেনি। ভয় রয়ে গেছে। আগামীকাল কি হবে সেই চিন্তা রয়ে গেছে। ইরান কি আবার হামলা করবে? আমেরিকা কি আবার সমর্থন দেবে, নাকি ইসরায়েল একা হয়ে যাবে? এসব প্রশ্নের উত্তর কারও জানা নেই। শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। আর সেই অপেক্ষার মধ্যেই কেটে যাচ্ছে রাত। হয়তো নেতানিয়াহুর পদত্যাগের ঘোষণা আসবে, হয়তো নতুন সরকার গঠিত হবে, হয়তো শান্তি আলোচনা এগিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে শুধু অনিশ্চয়তা রয়েছে। আর সেই অনিশ্চয়তার মধ্যেই ঘুমাতে হচ্ছে ইসরায়েলের মানুষদের স্বপ্ন ভাঙার বেদনা নিয়ে।